আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইসরায়েল সফরকে ঘিরে দক্ষিণ এশিয়া ও পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি জাতীয়তাবাদের পক্ষে অবস্থান নেওয়া দেশ, অন্যদিকে গত এক দশকে ইসরায়েলের সঙ্গে তার প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতা অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে। এই দ্বৈত বাস্তবতার মধ্যেই মোদীর সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা নয়, বরং ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থানের প্রতিফলন। মহাত্মা গান্ধীর নৈতিক অবস্থান থেকে শুরু করে জওহরলাল নেহরুর কূটনৈতিক ভারসাম্য, ইন্দিরা গান্ধীর গোপন প্রতিরক্ষা যোগাযোগ, শীতল যুদ্ধ পরবর্তী পুনর্বিন্যাস এবং অবশেষে মোদি নেতানিয়াহু ঘনিষ্ঠতার যুগ, এই পুরো পথ চলা বোঝা ছাড়া বর্তমান পরিস্থিতি অনুধাবন করা অসম্ভব। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ভারতীয় জাতীয়তাবাদী নেতৃত্ব ফিলিস্তিন প্রশ্নকে দেখেছিল উপনিবেশ বিরোধী সংগ্রামের অংশ হিসেবে। ১৯১৭ সালের ব্যালফোর ঘোষণা ব্রিটিশ ম্যান্ডেটভুক্ত ফিলিস্তিনে ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভারত তখন নিজেই উপনিবেশ বিরোধী সংগ্রামে নিমগ্ন। ফলে ফিলিস্তিনে আরেকটি জনগোষ্ঠীর উপর রাজনৈতিক ব্যবস্থা আরোপের ধারণাকে ভারতীয় নেতৃত্ব নৈতিকভাবে গ্রহণ করেনি। ১৯৩৮ সালে হারিজন পত্রিকায় লেখা প্রবন্ধে গান্ধী স্পষ্ট ভাষায় বলেন, প্যালেস্টাইন আরবদের যেমন ইংল্যান্ড ইংরেজদের। যদিও তিনি নাৎসি নিপীড়নের শিকার ইহুদিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন, তবু আরব জনগণের সম্মতি ছাড়া ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠাকে তিনি অন্যায় মনে করেন। এই নৈতিক অবস্থান ভারতের পররাষ্ট্রনীতির প্রাথমিক ভিত্তি তৈরি করে। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জনের পর জাতিসংঘে ফিলিস্তিন বিভাজন পরিকল্পনার বিরোধিতা করে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যুক্তি দেন যে আরব ও ইহুদিদের সম্মতি ছাড়া কোনো সমাধান স্থায়ী হবে না। তিনি একটি ফেডারেটিভ রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন, যেখানে দুই জনগোষ্ঠী স্বায়ত্তশাসন পাবে। ১৯৪৯ সালে ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ প্রশ্নেও ভারত বিরোধিতা করে। তবু বাস্তববাদী কূটনীতির অংশ হিসাবে ১৯৫০ সালে ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, যদিও পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকে। এই দ্বৈত নীতি স্বীকৃতি কিন্তু দূরত্ব পরবর্তী ৪ দশক পর্যন্ত অব্যাহত ছিল। ১৯৬০-এর দশকে ভারত চীন যুদ্ধ ভারতের নিরাপত্তা নীতিতে মোড় ঘুরিয়ে দেয়। ১৯৬২ সালে চীনের সঙ্গে সংঘাতে ইসরায়েল অস্ত্র সহায়তার প্রস্তাব দেয় এবং ভারত গোপনে তা গ্রহণ করে। শর্ত ছিল অস্ত্রবাহী জাহাজে ইসরায়েলি পতাকা না ওড়ানো, যাতে আরব বিশ্ব ক্ষুব্ধ না হয়। এখানেই ভারত ইসরায়েল গোপন প্রতিরক্ষা সহযোগিতার সূচনা। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধেও ইসরায়েল গোলাবারুদ সরবরাহ করে, অর্থাৎ প্রকাশ্যে ফিলিস্তিনপন্থী অবস্থান বজায় রেখেও নিরাপত্তা প্রয়োজনে ভারত ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রেখেছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারত আবারও ইসরায়েলি সহায়তা নেয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোপনে অস্ত্র সংগ্রহের অনুমোদন দেন। একই দশকে ভারত ফিলিস্তিন মুক্তি সংস্থাকে স্বীকৃতি দিয়ে প্রথম অ-আরব দেশ হিসেবে কূটনৈতিক সমর্থন জানায়। পিএলও দিল্লিতে অফিস খোলে, হাজারো ফিলিস্তিনি শিক্ষার্থী ভারতে পড়াশোনার সুযোগ পায়। ১৯৮৮ সালে ভারত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া প্রথম দিকের দেশগুলোর একটি। ফলে ৭০ ও ৮০ দশকে ভারতের প্রকাশ্য কূটনীতি ফিলিস্তিনপন্থী আর নিরাপত্তা সহযোগিতা ছিল ইসরায়েলমুখী। এই দ্বৈত ধারার নীতি হিসাবে প্রতিষ্ঠিত হয়। শীতল যুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থা ভারতের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আনে। ১৯৯১ সালে অর্থনৈতিক উদারীকরণ এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন ভারতের কৌশলগত অগ্রাধিকার পাল্টে দেয়। ১৯৯২ সালের জানুয়ারিতে ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তেল আবিব ও নয়াদিল্লিতে দূতাবাস খোলা হয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ইসরায়েল ভারতের কাছে লেজার গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে। প্রতিরক্ষা খাতে দ্রুত সহযোগিতা বাড়াতে থাকে। ধীরে ধীরে ইসরায়েল ভারতের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হয়।
2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই সম্পর্ক প্রকাশ্য ও রাজনৈতিক উষ্ণতায় নতুন উচ্চতায় পৌঁছায়। 2017 সালে তার ইসরায়েল সফর ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফরে তিনি নেতানিয়াহুর সঙ্গে প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দেন। 2018 সালে নেতানিয়াহু দিল্লি সফর করেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা যৌথ উৎপাদন, সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইত্যাদিতে অংশীদারিত্ব বাড়ে। ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ও রাফায়েল ভারতের কর্পোরেট গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তোলে। বাণিজ্য 1992 সালের $200 মিলিয়ন থেকে বেড়ে 2024 সালে প্রায় $6.5 বিলিয়ন পৌঁছায়। একই সঙ্গে ভারত উপসাগরে আরব রাষ্ট্রগুলোর সঙ্গেও সম্পর্ক জোরদার করে। জ্বালানি নিরাপত্তা, প্রবাসী ভারতীয় শ্রমিকদের রেমিটেন্স, বিনিয়োগ সব মিলিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সঙ্গে সম্পর্ক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেও ভারত আরও বিশ্ব থেকে দূরে সরে যায়নি, বরং স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং নীতির মাধ্যমে পরস্পর বিরোধী পক্ষগুলোর সঙ্গে একযোগে সম্পর্ক রক্ষা করেছে। ফিলিস্তিন প্রশ্নে মোদী সরকার আনুষ্ঠানিকভাবে দ্বিরাষ্ট্র সমাধান সমর্থন অব্যাহত রেখেছে, কিন্তু জাতিসংঘে গাজা যুদ্ধবিরতি বা অস্ত্র নিষেধাজ্ঞা প্রস্তাবে ভারত একাধিকবার বিরত থেকেছে। 2016 সালে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকে। 2023 পরবর্তী গাজা সংঘাতে ভারত মানবিক সংকটের কথা বললেও যুদ্ধবিরতির আহ্বানে সক্রিয় সমর্থন দেয়নি। তবে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সমালোচনায় 100-র বেশি দেশের সঙ্গে যৌথ বিবৃতিতে যোগ দিয়েছে। যদিও সেই বিবৃতিতে স্বাক্ষর করতে ভারত একদিন দেরি করায় অভ্যন্তরীণ সমালোচনা ওঠে। মোদির আসন্ন সফর এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা চরমে এবং মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য অনিশ্চিত। ভারতের জন্য ইরানও গুরুত্বপূর্ণ। চাবাহার বন্দর, মধ্য এশিয়ার প্রবেশাধিকার, জ্বালানি সরবরাহ সবকিছুতেই তেহরানের ভূমিকা রয়েছে। তাই ইসরায়েলের সঙ্গে গভীর সম্পর্ক গড়লেও ভারত চায় না যে অঞ্চলটি এককভাবে ইসরায়েলের যুক্তরাষ্ট্র অক্ষের প্রভাবে থাকুক। ভারতের বৃহত্তর লক্ষ্য নিজেকে উদীয়মান মহাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করা, যা বহুমুখী অংশীদারিত্বের মাধ্যমে সম্ভব। অভ্যন্তরীণ রাজনীতিও এই সম্পর্কের রূপান্তরে ভূমিকা রেখেছে। হিন্দুত্ববাদী রাজনৈতিক বক্তব্যে ইসরায়েলকে প্রায়ই সন্ত্রাস বিরোধী রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়, যা ভারতের নিরাপত্তা বয়ানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে কংগ্রেস ও বাম দলগুলো ঐতিহাসিক ফিলিস্তিনপন্থী অবস্থানের কথা স্মরণ করিয়ে মোদির সফরের সমালোচনা করেছে। তারা বলছে, ভারতের নৈতিক ঐতিহ্য থেকে সরে গিয়ে সরকার কেবল কৌশলগত লাভের দিকে ঝুঁকছে। তবে বাস্তবতা হলো, ভারতের নীতি পুরোপুরি একমুখী নয়। একদিকে প্রতিরক্ষা ও প্রযুক্তিতে ইসরায়েলি সহায়তা, অন্যদিকে আরব বিশ্ব ও ফিলিস্তিনি নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ, এই দুই পথই সমান্তরালে চলছে। ভারতের প্রবাসী শ্রমশক্তির বড় অংশ উপসাগরীয় অঞ্চলে কর্মরত। তাদের কল্যাণ ও রেমিটেন্স অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ভারত কোনো পক্ষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো অবস্থানে নেই। মোদির সফরও তাই প্রতীকী এবং বাস্তব, দুই অর্থেই গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করে যে ভারত আর অতীতের মতো সংকোচে ভুগছে না, বরং প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ সহযোগিতা বাড়াচ্ছে। একই সঙ্গে সফরের ভাষ্য ও কূটনৈতিক বার্তায় ফিলিস্তিন প্রশ্নে ভারসাম্য রক্ষা করার চেষ্টা থাকবে। সম্ভবত তিনি গাজা সংকটের প্রসঙ্গ তুলবেন, কিন্তু নিরপেক্ষ কূটনৈতিক ভাষায়। দীর্ঘমেয়াদে এই নীতি কতটা টেকসই হবে তা নির্ভর করবে আঞ্চলিক শক্তির ভারসাম্য, যুক্তরাষ্ট্রের ভূমিকা, ইরান ইসরায়েল উত্তেজনা এবং ভারতের নিজস্ব কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার ওপর। ভারত যদি সত্যি বহুমেরু কেন্দ্রিক বিশ্বে গুরুত্বপূর্ণ শক্তি হতে চায়, তবে তাকে একই সঙ্গে নৈতিক অবস্থান ও বাস্তববাদী স্বার্থের সমন্বয় ঘটাতে হবে। ইসরায়েলের সঙ্গে উষ্ণতা বাড়লেও ফিলিস্তিনের প্রশ্নে সম্পূর্ণ নীরব থাকা ভারতের ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক হবে। সুতরাং গান্ধীর নৈতিকতা থেকে মোদির বাস্তববাদ, এই দীর্ঘ যাত্রা কেবল দুই দেশের সম্পর্কের গল্প নয়, এটি ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তনের ইতিহাস।
অতীতে প্রকাশ্য সমর্থন ও গোপন সহযোগিতার যে দ্বৈততা ছিল, আজ তা প্রকাশ্য কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে। কিন্তু একই সঙ্গে ভারতের নীতিতে একটি ধারাবাহিকতা রয়ে গেছে, নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বহুপাক্ষিক ভারসাম্য রক্ষা। মোদির সফর সেই ধারাবাহিকতারই নতুন অধ্যায়, যা দেখবে ভারত কিভাবে মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে নিজস্ব জায়গা নির্ধারণ করতে চায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।